নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণ মন। ইতিমধ্যেই যে ঘটনা সামনে চলে এসেছে, অর্থাৎ সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনা। গুলি চালানোর চেষ্টা, যদিও গুলি 3বার চেষ্টা করেও বন্দুক থেকে বেরোয়নি। অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন সুশান্ত ঘোষ। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, এর পেছনে কারা জড়িত রয়েছে, এবং তারই সঙ্গে যে প্রশ্ন বা প্রসঙ্গ উঠে আসছে, 70-80 দশকের কসবা কি আবারও মনে পড়ে যাচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন চন্দন রায়চৌধুরী এবং সৌনক গাঙ্গুলি, তৃণমূল সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন। আর যাকে নিয়ে এই ঘটনা, সেই সুশান্ত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুশান্তদা, গতকালকের ঘটনার পর ঠিক 24 ঘন্টা কেটে গেছে, আজ আবার রাত 8টা। 24 ঘন্টা পর সেই ঘটনার কথা মনে পড়লে কি কি বিষয় সামনে চলে আসছে, কতটা আতঙ্ক এখনো মনের মধ্যে গ্রাস করছে? না, আতঙ্ক ঠিক না। আমি কালকে থেকে যেটা বলছি, আতঙ্ক বা ভয় ঠিক না, কিন্তু খারাপ লাগার একটা ব্যাপার আছে আর হতাশার একটা ব্যাপার আছে। কারণ নিজের পাড়ায়, নিজের জায়গায়, নিজের বাড়ির নিচে এই ঘটনা হবে এটা আমি ভাবতে পারিনি। এটা আমার স্বপ্নেরও অতীত ছিল। যাই হোক, পুলিশ টেক ওভার করেছে এবং অতি দ্রুত ব্যবস্থা নিয়েছে। অলরেডি তো একজন মাস্টার মাইন্ডকে মনে গ্রেপ্তারও করেছে। আমার বিশ্বাস আগামী কয়েক ঘন্টার মধ্যে বাকি জিনিসটা পুরোটাই সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে আর কি। সুশান্তদা, বারবার করে একটা প্রসঙ্গ, গতকাল যখন এই ঘটনা ঘটে, আমার মনে আছে ঠিক 9:10 আপনার সঙ্গে টেলিফোনে জি 24 ঘন্টা কথা বলে আপনি বলেছিলেন যে বুঝতেই পাচ্ছি না কি করে এরকম একটা ঘটনা ঘটে গেল। প্রশ্ন ছিল যে রাজনৈতিক সংস্রব রয়েছে কিনা। আজও সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। না না, রাজনৈতিক সংস্রব বলে কিছু নেই এখানে। আমার ব্যক্তিগত এটা মতামত যে এর মধ্যে কোনো রাজনীতি নেই, এবং যেটা একটা মহল থেকে চালানোর চেষ্টা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটাও আছে বলে আমার মনে হয় না। এটা বিরোধীরা বলছে ঠিক আছে, কিন্তু রাজনীতি করবার জন্য বলতে হবে। কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এর সঙ্গে কোনো রাজনীতির ব্যাপার নেই। আপনি নিজেই যে প্রসঙ্গ তুলেন, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের কথা আপনি বললেন, এর আগেও কিন্তু এখানে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উঠেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নটা ওঠাটা কি খুব একটা অস্বাভাবিক? কারণ এই কসবা যে জায়গা, যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আপনার উপরে এই হামলার ঘটনা যেটা চলতে গিয়েও প্রাণে বেঁচে গিয়েছেন আপনি সেই জায়গায়। 70-80 দশকের কসবার কথা যদি ভাবি আমরা, একটা আতঙ্কের জায়গা। শাসক দলের কাউন্সিলরের ওপরে যদি হামলা হয়ে থাকে, তার বাড়ির তলায় যেখানে বসে আড্ডা আপনি দিচ্ছেন, এই মুহূর্তে বাড়ির মধ্যে রয়েছে, একটু পরে বাড়ির বাইরের ছবি দেখাবো, সাধারণ মানুষ তো চিন্তায় থাকবে। আপনার নিজের মনে হয় না? না, এই দায়িত্বটা আমাদের নিতে হবে। আমরা যারা রাজনীতি করি আমাদের এই দায়িত্বটা নিতে হবে, যাতে মানুষের এই আতঙ্কটাকে দূর করানো যায়। আপনি শুরু করলেন যেটা দিয়ে, যে 70 দশক 80 দশকের কসবা। আমরা দেখেছি কসবার রূপ দেখেছিলাম, মুক্তাঞ্চল ছিল এটা সন্ত্রাসের। 2011 সালের পর থেকে পরিবর্তন করবার চেষ্টা করেছি। একটা সময় এখানে ট্যাক্সি কসবার নাম শুনলে আসতো না, রেল লাইনের এপারে মানুষ আসতো না ভয়ে। কিন্তু সেটা এখন আজকে রাজডাঙ্গা অঞ্চল অ্যাক্টোপলিস মল হওয়ার পর এটা লোকে সেকেন্ড পার্ক স্ট্রিট বলে। নগরায়ণ বাড়ছে, প্রচুর মানুষের যাতায়াত এখানে আছে, প্রচুর সরকারি বেসরকারি অফিস এখানে রয়েছে, বিভিন্ন স্কুল এখানে রয়েছে, প্রচুর দোকান বাজার এখানে রয়েছে, বাইরের থেকে প্রচুর মানুষ এখানে আসে এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, লড়াইয়ের একটা প্রবণতাই মানুষের এখানকার মানুষের মধ্যে গ্রো করেছে, কারণ স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে গেছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কসবা আমরা চেষ্টা করছিলাম ফিরিয়ে আনার, কিন্তু ইদানিং দু একটা ঘটনার মধ্যে আবার দেখা যাচ্ছে সেই আস্তে 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 একটু কঠোর হতে হবে প্রশাসনকে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। পুলিশের ভূমিকা নিয়ে কি আপনি নিজেই চিন্তিত? গতকালকে ঘটনার পর ইতিমধ্যে আপনার নিরাপত্তা অবশ্য বাড়ানো হয়েছে। আমার নিরাপত্তাটা এখানে গৌণ ব্যাপার। আমরা যারা রাজনীতি করি এবং যারা মমতা ব্যানার্জির ফলোয়ার, আমাদের কাছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নিরাপত্তা ব্যাপারটা ভেবে কোনোদিন রাজনীতি করিনি। সিপিএমের জামানায় হাফ প্যান্ট পরা অবস্থায় যখন রাজনীতি শুরু করেছিলাম, তখন কোনোদিন ভাবিনি যে কাউন্সিলর হব, বড় চেয়ারম্যান হব। আমরা রাজনীতি করেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, যে বামফ্রন্ট সরকারকে এখান থেকে সরাতে হবে। কালের নিয়মে বামফ্রন্ট সরেছে, আমরাও এসছি। প্রশাসন থেকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেছে, দিয়েছে। কিন্তু সেটা আমার গৌণ ব্যাপার, সেটা মুখ্য না। মানুষকে সঙ্গে নিয়ে আমাদের থাকতে হবে। তাই সকাল থেকে আজকে আমরা আবার যে কাজের মধ্যে থাকি দৈনন্দিন, সেই কাজের মধ্যে আমরা নেমে গেছি। গতকালকের ঘটনার আকস্মিকতায় আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রাজনীতি থেকে আপনি সরে আসবেন। এই মুহূর্তে অবস্থান? না, রাজনীতি থেকে সরে আসবো ভেবেছিলাম, একটা সময় ভেবেছিলাম। কারণ ঘটনার পর আমার মেয়ে বাইরে পড়াশোনা করে, সে দিল্লি থেকে আমায় ফোন করেছিল, কোনো রকমে জানতে পেরে আমায় ফোন করে বলেছিল, বাবা আর না, এবার বন্ধ করো। এবং আমিও সাময়িক চিন্তা করে দেখলাম যে না, এবার থামতে হবে, অনেক হয়েছে।
কিন্তু রাত্রিবেলা বাড়ি গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে আলোচনা করলাম, মেয়ের সঙ্গে কথা বললাম এবং ভেবে দেখলাম যদি এই মুহূর্তে এখান থেকে আমরা ব্যাক করি আমি, তাহলে যারা যে উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা ঘটানোর চেষ্টা করছে তারা সফল হয়ে যাবে এবং তাদের রাস্তাটাও সহজ হয়ে যাবে এবং পলিটিশিয়ানদের ভয় পাওয়ানোর জন্য এই পন্থা আরও অনেকে এই রাস্তা ধরবে। সুতরাং আমাকে থেকেই করতে হবে, পলিটিক্সে থেকেই আমি এর বিরুদ্ধে লড়াই করব এবং সেটা তৃণমূল কংগ্রেসে থেকেই করব, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। আপনাকে ভয় দেখাচ্ছে আপনি বলছেন? চেষ্টা তো চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছি এবং সিপিএমের মতো প্রবল পরাক্রম একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। আমি একটা কলেজে ছাত্র ইউনিয়ন করতাম, দীর্ঘ 21 বছর আমি সিপিএমের জামানায় সেই কলেজটাকে ধরে রেখে দিয়েছিলাম, যেখানে এসএফআই একটা সিট জিততে পারতো না। আমি সেই ধরনের রাজনীতি করে এসেছি এবং আমরা ডাইহার্ড রাজনীতি করে এসেছি, মানে এই না যে ওপর করে এসেছি। আমি দেয়াল লেখা দিয়ে শুরু করেছিলাম রাজনীতি, হাফ প্যান্ট পরা অবস্থায়। 84 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন থেকে আমার রাজনীতিক ক্যারিয়ার শুরু। তারপর থেকে কালের নিয়মে নিয়মে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়েছি, তিনি আমার বিভিন্ন রকমভাবে পলিটিক্সে এনগেজ করেছেন। যুব সভাপতি হয়েছিলাম সাউথ ক্যালকাটার, জহিন্দ বাহিনীর রাজ্য সভাপতি হয়েছিলাম, সেবা দলের চেয়ারম্যান হয়েছিলাম, এখনও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক মমতা ব্যানার্জি আমায় করেছেন, বড় চেয়ারম্যান রেখে দিয়েছেন। কারণ সমস্ত রাস্তাটা আমরা দেখে এখানে এসেছি, এরকম করে ভয় পাওয়ানো যাবে বলে আমার মনে হয় না। আমরা জানি গতকালকে ঘটনার পর ইতিমধ্যেই দলের তরফ থেকে আপনার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টেলিফোন করেছেন, বহু নেতৃত্ব ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, রাজ্যের মন্ত্রীরা ইতিমধ্যে এসেছেন এবং কথা বলেছেন, পুলিশ কমিশনার এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? না, আমার নেত্রী মমতা ব্যানার্জিও আমাকে ফোন করেছিলেন, দিদিও ফোন করেছেন এবং দল সর্বতভাবে আমার পাশে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেছিলেন, ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। ফিরহাদ হাকিম আমার বাড়িতে এসেছিলেন, সুব্রত বক্সি ফোন করেছিলেন, আপনার অরূপ বিশ্বাস ফোন করেছিলেন। এছাড়াও দলের যারা আছে সকলেই এসছেন, এখনও আসছেন, যোগাযোগ করছেন। পুরো দল সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ কোনো বার্তা? সেটা তো এরকমভাবে বলা যাবে না, আমি বলতে পারবো না, তবে তিনি আমার পাশে আছেন। সুশান্ত ঘোষ আজকে এই মুহূর্তে ঘরের ভেতরে রয়েছে, বাইরে প্রচুর পুলিশ কর্মী উপস্থিত রয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে। কালকে আড্ডা মারবে, বাইরে বসবে? নিশ্চয়ই বসবে। আমার নিজেরই অস্বস্তি হচ্ছে, আমার বাড়ির বাইরে পুলিশ, মানে এরমভাবে আমি রাজনীতি করে অভ্যস্ত না। আমি আগেই বললাম যে আমি ওই ছোটোবেলা থেকে রাজনীতি করেছি মুক্ত বিহঙ্গ হয়ে। সিপিএমের জামানায় অনেক অত্যাচার সহ্য করে পার্টি করতে হয়েছে, বাড়ি ছাড়া হয়েছি, সিপিএমের 21শে জুলাই গুলি খেয়েছিলাম, অনেক কিছুই ঘটেছে আমার জীবনে। কিন্তু এরম বাড়ির মধ্যে থাকা আমার নেচারের মধ্যে নেই। আমি সকালবেলা থেকেই বেরিয়েছিলাম, সকালবেলা যেরকম রেগুলার অফিস করি, আজকেও রুবিন মোড়ে অফিস করেছি। সন্ধ্যাবেলা কিছু শুভানুধ্যায়ী এসছে, বন্ধুবান্ধবরা এসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু আমার নিজেরই অস্বস্তি হচ্ছে যে আমার বাড়ির বাইরে পুলিশ থাকবে কেন? আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমার বাড়ির বাইরে পুলিশ থাকাটা ঠিক নয়। আমার নিজেরই খারাপ লাগছে। আপনি জানেন, ইতিমধ্যে নিশ্চয়ই আপডেট পেয়েছেন যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি টিম ইতিমধ্যেই গলসিতে গিয়েছিল। গলসিতে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় তার বক্তব্য যেটা সামনে আসছে, জমি সংক্রান্ত একটা বিবাদের প্রসঙ্গ উঠে আসছে। আপনি তার পরিচয় বা এই জমি সংক্রান্ত বিবাদের বিষয়ে কিছু জানেন? না না না, প্রথম কথা, কে কি বললো, একটা ক্রিমিনাল কি বললো তার কথার উত্তর আমি দেবো না। দ্বিতীয় কথা, হ্যাঁ, জমি সংক্রান্ত যদি বিবাদ হয়, সেই বিবাদ যদি জলা জমি হয়, সেটা আমি আটকে রেখে দিয়েছি এবং সেটা দলনেত্রীর নির্দেশেই আমি আটকে রেখে দিয়েছি। আমি ওখানে নতুন করে আর কোনো জলাভূমি ভরিয়ে বাড়ি দিচ্ছি না, যেটা অনেকেরই লক্ষ্য আছে, টার্গেট আছে। আমি সেটা বন্ধ করে রেখে দিয়েছি। তার জন্যই যদি আবার আমাকে এই সমস্যায় পড়তে আমি পড়বো, রাজি আছি। কিন্তু দলের যেটা নির্দেশ, দলনেত্রীর যেটা নির্দেশ, আমি সেটা মান্য করে চলব। আপনি কি তার মানে গতকাল থেকে যদিও আপনি বলে আসছেন রাজনৈতিক কোনো যোগ বা সংস্রব নেই, তাহলে জমি সংক্রান্ত বিবাদ বা কোনো একটা টার্গেটেড বিষয় এই ঘটনার পেছনে কারণ বলে আপনি নিজে প্রাথমিকভাবে মনে করছেন, যদিও 24 ঘন্টা কেটে গেছে অনেকটা সময় পর? না না, দেখুন, আমরা যারা রাজনীতি করি না, আমাদের জ্ঞানত অজ্ঞানত শত্রু কখন হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। অনেকে আসে আমাদের কাছে বিচারের জন্য, কারোর পছন্দ হয়, কারোর পছন্দ হয় না। যার পছন্দ হয় সে কিছুদিন আমার নামে জয়ধ্বনি দেয়, যার পছন্দ হয় না সে সারা জীবন রাগটা পুষে দেয়। এবং কোনো অন্যায় কাজ কেউ করতে গেলে সেই কাজটা যদি সে করতে না পারে, তার একটা রিভেঞ্জ নেওয়ার প্রবণতা থেকে যায় এবং হয়তো সেরকম করে জায়গা থেকে এই ঘটনা ঘটেছে। তবে এটুকু বলতে পারি যে এসব করে কোনো লাভ হবে না, কারণ আমি যে রাস্তায় চলছিলাম সেই রাস্তাতেই চলব।
একেবারেই ধন্যবাদ সুশান্তদা। এবং সুশান্ত ঘোষ যে কথা বললেন যে রাজনৈতিক কোনো যোগ নেই, কিন্তু এর পেছনে কারণ কি পুলিশ যদিও তদন্ত করে দেখবে এই পুরো বিষয় এবং তথ্য নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে গতকাল যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার ছবিও তুলে ধরবো। আমাদের সঙ্গে আমাদের অপর অতিথি বিজেপির তরফ থেকে অব্র সেনও এসেছেন, আমরা দেখাবো। কিন্তু যে প্রসঙ্গ আমরা তুলে ধরেছিলাম অর্থাৎ 70-80 দশকের কসবার কথা, যেখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল সেই সময়, তারপর এতটা বছর এতগুলো দশক কেটে যাওয়ার পর এই ঘটনা কেন, এই প্রশ্নও কিন্তু উঠছে। দেখাবো সেই ছবি। আমি এখনো বুঝে উঠতে পারছি না যে কি হলো, কোথা থেকে হলো, কেন হলো। খাস কলকাতায় অভিজাত এলাকা কসবায় ভর সন্ধ্যায় শুট আউট। তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় তপ্ত বঙ্গ রাজনীতি। এই একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে, সুষুম্নাকাণ্ড দিয়ে। সাহিত্যে পড়তাম, সত্যি নিজের পার্টির লোক, সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলরকে গুলি করে মারার জন্য। বাংলায় মুখ্যমন্ত্রী আর খোকাবাবু ছাড়া কেউ তো নিরাপদ নয়। তৃণমূলের মধ্যেকার আজকে যে অন্তর্দ্বন্দ্ব, এগুলো তার বহিঃপ্রকাশ। দুষ্কৃতীরা অপারেশনে সফল না হলেও পুলিশ সূত্রে কসবায় শাসক কাউন্সিলরকে গুলির চেষ্টার ঘটনায় সামনে আসছে এমনই সব হাড় হিম করা তথ্য। কসবায় মারপিট, বোমাবাজি, গুলি চলার ঘটনা নতুন নয়। কখনো পিস্তল নিয়ে দুই গোষ্ঠীর দলবলকে এলাকা দাপাতে দেখা গেছে, কখনো ময়লা ফেলাকে কেন্দ্র করে বচসায় গুলি চলেছে কসবায়। এবার টার্গেট খোদ শাসক কাউন্সিলর। কোনো একটা সত্যতা তো আছেই, না হলে এটা হবে কেন, সেটা কি কেন যতক্ষণ না গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল প্রথমে আপনাদের সামনে তুলে ধরবে, আমাদের অতিথিদের কাছে আসবো এবং সেই আলোচনা আপনাদেরকে আমরা দেখাবো। আগে ঘটনাস্থলটা আপনাদেরকে দেখাই। চারিদিকে প্রচুর মানুষ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তারই সঙ্গে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে। গাড়িটা সরে গেলে আরেকটু দেখাতে সুবিধা হবে। প্রাথমিকভাবে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটায় বসেছিলেন, সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন এবং এখানে বসেই গল্পগুজব করছিলেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। এবং তারপরই আরও একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব, আমার হাতটা যেখানে যাচ্ছে কাছাকাছি ঠিক এই জায়গায় বাইক এসে দাঁড়ায় এবং তারপর একজন বাইক আরোহী আর অপর দিকে পেছনে যিনি ছিলেন তিনি নেমে আসেন এবং তারপরই একেবারে বুকে বন্দুকটা তাক করা হয় এবং তারপরেই তিনবার গুলি করার চেষ্টা, তিনবারই ব্যর্থ হয়। ততক্ষণে কিন্তু ঝাঁপিয়ে পড়ে একেবারে ধরে ফেলা হয়েছে এবং তারপরে ঘটনা সবার জানা, পরপর সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরেছি। কিন্তু কেন এই ঘটনা এবং 70-80 দশকের প্রসঙ্গ হচ্ছে, ঠিক এই নিয়ে আমি অতিথিদের কাছে একেবারে ঘটনাস্থল থেকে জনগণের প্রশ্নের উত্তর নিয়ে যাব প্রত্যেকের কাছে। একটা বিরতির পর জনগণমনতে সঙ্গে থাকুন। শতরূপ, এই ঘটনা কতটা চিন্তা বাড়াচ্ছে বলে মনে হয় সাধারণ মানুষের? যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার খুব কাছে তোমার নিজের বাড়ি। হ্যাঁ দেখুন, চিন্তা তো অবশ্যই এ তো বাড়বে বলে স্বাভাবিক কথা। এটা খুব রাতের অন্ধকারে কেউ এটা করে দিচ্ছে এমন নয়, একেবারে ভর সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো। ওই জায়গাটা অত্যন্ত একটা জনবহুল ক্রাউডেড এলাকা, একজন এলাকার একজন কাউন্সিলর এবং কাউন্সিলরের থেকে বড় কথা একেবারে পাড়ার লোক।
সুতরাং চিন্তা তো হবেই, কিন্তু আমি কতগুলো কথা বলছি। আমি এতক্ষণ ধরে তুমি দেখে যা মনে হচ্ছে তুমি হয়তো এখন সুশান্ত ঘোষের বাড়ির ভেতরে নেই, তুমি বেরিয়ে এসছো, সরাসরি ওনাকে প্রশ্ন করার সুযোগ নেই, কিন্তু আমি এতক্ষণ ধরে ওনার কথাগুলো আমি শুনছিলাম। প্রথম কথা হচ্ছে যে আমি কালকে সকালবেলায় দেখলাম তৃণমূলের এক এমপি অরূপ চক্রবর্তী বলছেন যে যারা যারা দুর্নীতি করেছে, ট্যাপ ফ্যাপের টাকা নিয়েছে, তাদেরকে গুলি করে দেওয়া উচিত। সন্ধ্যেবেলায় দেখলাম একজন তৃণমূল কাউন্সিলরকে গুলি করতে চলে গেল। আমি জানি না ঘটনা দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু আমি একটা কথা আমি সুশান্ত ঘোষকে বলতে শুনলাম যে এই বিরোধীরা অভিযোগ করছে এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে। একটা আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি, পশ্চিমবাংলায় বন্যা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বিরোধীদের চক্রান্ত, ম্যানমেড বন্যা, সেখান থেকে উনি পরিষ্কার বললেন যে এর মধ্যে কোনো রাজনীতি বা কোনো বিরোধী দলের ভূমিকা নেই। ওনার এই সততাকে আমি মানে ওয়েলকাম করছি, কিন্তু উনি একেবারে মানে ধোয়া তুলসী পাতার মতো করে যে বললেন যে না না গোষ্ঠীদ্বন্দ্বেরও কোনো ব্যাপার নেই, বিরোধীরা মিথ্যে কথা বলছে। আমি খালি অনুরোধ করব যারা এখন আমাদের আলোচনাটা শুনছেন, ইউটিউবে গিয়ে 3টে শব্দ লিখে সার্চ করুন, কসবায় গোষ্ঠী সংঘর্ষ। কোনো রাজনৈতিক দলেরও নাম লিখতে হবে না, নেতার নাম তো লিখতে হবেই না। কসবায় গোষ্ঠী সংঘর্ষ, এই 3টে শব্দ ইউটিউবে দিয়ে সার্চ করুন। 24 ঘন্টা সহ বাংলার সমস্ত নিউজ চ্যানেলের কম করে একটা চ্যানেলে 10টা করে রিপোর্ট স্টোরি বেরিয়ে আসবে গত 3-4 বছরের, এবং প্রায় প্রতিটা স্টোরি সুশান্ত ঘোষকে কেন্দ্র করে, রাজডাঙ্গা অঞ্চলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের। আজকে থেকে কয়েক মাস আগে 4 জুন তোমরা 24 ঘন্টায় আমার সামনে এখন এটা বার করা আছে ইউটিউবে, তোমরা খবর করেছো সুশান্ত ঘোষের সাথে এখন যিনি ওখানকার কাউন্সিলর লিপিকা মান্না, সেই দুই গোষ্ঠীর ঝামেলায় তুমি এখন যে এলাকায় দাঁড়িয়ে আছো ঠিক ওই রাজডাঙ্গায় সারা রাত ধরে গোলাগুলি এবং বোমাবাজি চলেছে। গতকাল সুশান্ত ঘোষের কাছে যে রিভলভারটা নিয়ে ওনাকে মারতে যাওয়া হয়েছিল, থ্যাঙ্কফুলি ওটা চলেনি, খুব সম্ভবত ওই মানে কাটমানি খেয়ে চাকরির মতো ওটাও বোধহয় কাটমানি দিয়েই কিনেছিল তৃণমূল রিভলভারটা, যে কারণে ঠিকমতো কাজ করেনি। কিন্তু গতকাল যে রিভলভারটা কাজ করেনি, 4 জুন সারা রাত ধরে কিন্তু তৃণমূলের রিভলভারগুলো কাজ করেছিল, সারা রাত ধরে গুলি চলেছিল, বোম পড়েছিল, এবং রাজডাঙ্গার শান্তিপ্রিয় মানুষ, তাদের মধ্যে তৃণমূল সমর্থক পরিবারও আছেন, তাদের সন্তানকে আঁকড়ে মানে বুকে জড়িয়ে ধরে কাঁপছিলেন যে কখন বাইরে এই গণ্ডগোল থামবে, নাহলে কখন আমাদের ঘরে একটা বোম এসে পড়বে। 2 বছর আগের খবর তোমাকে তোমাদের চ্যানেল থেকে আমি দেখলাম, এখন 2022 সালের 10ই জুন, তখন আবার সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল লিপিকা মান্নার অনুগামীদের বাড়িতে গিয়ে ঢিল মারার, হামলা করার। এবং আমি যে কারণে বলছিলাম যে উনি এখন থাকলে ভালো হতো, আমি জানতে চাই সুশান্ত ঘোষের কাছে 2021-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে তৃণমূলের একটা মিটিংয়ে ওনাকে, এই সুশান্ত ঘোষকে, স্বরূপ ঘোষকে মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল। জাভেদ খানের লোকেরা এনাকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। ইনি হাসপাতালে, এনার ট্রিটমেন্ট হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। যে কারণে আমি দেখো 2021-এ আমি ওখানে বামফ্রন্টের প্রার্থী ছিলাম, তোমরা জানো 2021-এর গোটা বিধানসভায় তোমরা একটা ছবি দেখাতে পারবে না কসবায় তৃণমূল কংগ্রেসের প্রচারে সুশান্ত ঘোষ কোনো মিটিং মিছিল কোনো কিছু করছেন। উনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ছিলেন। আমি কথাগুলো এই কারণে বলছি, এই ঘটনার পেছনে আমরা যতদূর দেখো, আমরা তো কোনো মানে সিবিআই কি ইডি কি সিআইডি নই, কিন্তু পাড়ায় থাকার সুবাদে, ওই এলাকায় রাজনীতি করার সুবাদে আমরা যেগুলো জানতে পারছি যে এই পেছনে বাইপাসের ওপারে মাটিনপাড়া গুলশান কলোনির চত্বরে একটা জমি, এবং সেসব নিয়ে 2 প্রমোটার গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, সুশান্ত ঘোষের লোকেরা ওখানে প্রমোটিং করবে নাকি উল্টো গোষ্ঠী করবে, তাই নিয়ে নাকি কিছু হয়েছে। এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আমি যে কথাটা বলছি তা হচ্ছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই সংঘর্ষ না আজকে খালি এই দুটো দলের মধ্যে সীমাবদ্ধ নেই। তুমি যে জায়গা থেকে প্রশ্নটা করছো, একেবারে সাধারণ মানুষ, তিনি ওখানে পরিবার নিয়ে বসবাস করছেন, কেন আজকে তার বাড়ির সামনে গুলি চলবে, কেন তার বাড়ির সামনে বোম পড়বে? উনি আজকে বলছেন যে 70 দশক 80 দশকের যে কসবা ছিল এখন বিরাট শান্তিপ্রিয় করে দিয়েছেন। যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওখান থেকে জাস্ট 5 পা দূরে কসবা বাজারের আগে উত্তরপাড়ায় পলাশ জানা বলে একটা ছেলে, 2017 সালের ঘটনা, তুই জানো জলের লাইনে জল নেওয়ার ঝামেলা, বালতিটাকে আগে রাখবে তাই নিয়ে ঝামেলা, দিনের বেলা সকাল 11:30টার সময় কুপিয়ে খুন করে দিল ছেলেটাকে, সকাল 11:30টার সময়, একটা জলজান্ত ছেলেকে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখন, তোমাকে আমি অনুরোধ করছি শুভ্র, গোটা অ্যাক্রোপলিস থেকে শুরু করে আমাদের তুমি গোটা অ্যাক্রোপলিস থেকে শুরু করে আমরা তোলার চেষ্টা করছি, তুমি যেমন 2017, 2022 বা সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরছো, ঠিক সেই জায়গাতেই তোলার চেষ্টা করছি। 17, তুমি বুঝতে পারছো আমি বাইরে রয়েছি ঘটনাস্থলে, আমি একেবারে সঙ্গে সঙ্গে তোমার কথার উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হবে, প্লিজ একটুখানি আমার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ থাকলো তোমাকে এবং আমাদের অন্যান্য প্যানেলিস্ট যারা অতিথিরা রয়েছেন তাদের প্রত্যেককে। অভ্রর কাছে আসবো, কিন্তু অভ্রর কাছে আসার আগে একটু ছবিটা দেখানোর জন্য অনুরোধ করব, ঠিক যে জায়গাটা এই মুহূর্তে রয়েছে, এই জায়গায় এই মুহূর্তে প্রচুর লোক উপস্থিত রয়েছে। হ্যাঁ, অবশ্যই করে সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করতে এসছেন এমন লোক রয়েছেন, পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং তার সঙ্গে যে জায়গাটা অর্থাৎ কসবার যে গুরুত্বপূর্ণ জায়গা, একটু আগে শতরূপ যে কথাটা বললো, অ্যাক্রোপলিস মলের সামনের রাস্তাটা একেবারে স্বাভাবিক যানবাহন চলাচল,
এখন থেকে ঠিক 24 ঘন্টা আগে এখানেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে, আর ঠিক সেখানেই অভ্রর কাছে প্রশ্নটা নিয়ে আসবো। শতরূপ যে কথাটা বললো সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়, শাসক দলে কাউন্সিলরের ওপরে যদি এরকম ঘটনা ঘটে থাকে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে মাত্র 24 ঘন্টা আগে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে? অভ্র, এই আক্রান্ত কাউন্সিলরের ঘর থেকে বেরিয়ে এসছেন, যদি ঘরের ভেতরে থাকতেন এবং আমরা যদি কিছু প্রশ্ন ওনাকে করতে পারতাম বোধহয় আরও সুবিধা হতো, ভালো হতো, মানুষ আরও অনেক কিছু জানতে পারতো। যাই হোক, আমরা বলছি যেটা, আমি এবার বলি 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে লিপিকা মান্না, আর 108 নম্বরের কাউন্সিলর সুশান্ত বাবু নিজে। এবার এই জুন মাসে 16 তারিখ, তার কয়েকদিন আগে ওখানে দুই পাড়ার মধ্যে একটা মারপিট হয়েছিল, মারপিট হয়েছিল, বোমাবাজি হয়েছিল, গুলি চলেছিল। 16 তারিখ একটা কসমেটিক অ্যারেস্ট, মানে লোক দেখানো নাটকবাজি অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ, প্রায় 7 জনকে অ্যারেস্ট করেছিল। সেখানে আর্মস অ্যাক্ট পর্যন্ত কিন্তু ইভোক করা হয়েছিল। হলো, তারা এখন ছাড়া পেয়ে গেছে, দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর কিছুদিন পিছিয়ে যান 2022-এ, আমি দেখাচ্ছি একদম জি 24 ঘন্টা রিপোর্ট, 2022 5ই জুন আপনারা রিপোর্ট করেছেন যে যেখানে ওখানকার একজন মহামান্য নেতা, তৃণমূলের একজন মন্ত্রী, উনি বলছেন মন গড়া অভিযোগ সুশান্তর ফেসে গিয়ে এসব বলছে, ইনি পাল্টা বলেছেন জাভেদ খান। ঠিক তার পরের দিন আমি আবার একটা মিডিয়া রিপোর্ট দেখিয়ে দিতে পারি, আমার ফোনে সেটা রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী জাভেদ খানকে বলছে মুখ বন্ধ রাখো, এসব নিয়ে কোনো কথা বলবে না। আমি বলছি এই ধরনের কসবাতে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আজকের নয়, দীর্ঘদিনের, এটা ঠিক। কিন্তু এই সাম্প্রতিককালে লাস্ট কয়েক বছরে যে পরিস্থিতি যা তৈরি হয়েছে এর সম্পূর্ণ দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল গুলি চলার পরে, বা গুলি চলেনি ভাগ্য ভালো, ওনার তো মোটামুটি টিকিট কেটে দিয়েছিলেন অন্য গোষ্ঠীর লোকজনরা, কিন্তু এই যে গুলি নিয়ে আক্রমণ করতে গেছেন তারপরে এই সুশান্ত ঘোষ মহাশয় যে প্রেস কনফারেন্সটি করেছেন, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন উনি উনি তো নিজে বলছেন যে কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত না। আমি বলছি উনি বলেছেন যে আমি শকড নই, আমি হতাশ, আমি ব্যথিত। উনি শকড নন, এটা আমরা বুঝতে পারছি। ওনার যা দলের সংস্কৃতি যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে লাস্টে মেরে দেওয়ার দিকে চলে যাবে, এটা ওনার ভালো করে জানা আছে, তাই উনি শকড নন। কিন্তু উনি ব্যথা পেয়েছেন। আমি জানি না দলের কোন কোন নেতা ওনাকে ফোন করে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা বলে ওনার কাছে রিচ আউট করেছেন, সেটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে নিজেদের এই ধরনের মারামারি খুনোখুনিতে ওই এলাকার পরিস্থিতি ঘোরতর হয়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষের যে সিকিউরিটি সেটা কিন্তু প্রশ্নের চিহ্নের মুখে চলে আসছে। আপনি ধরে নিন না, ববি হাকিম, উনি তো একজন দুর্দণ্ডপ্রতাপ তৃণমূলের নেতা, ওখান থেকে খুব একটা দূরেও থাকেন না, উনি আবার রাজ্যের একজন মন্ত্রীখালী নন, কলকাতার মেয়র। উনি কার্যত পুলিশ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, উনি কার্যত রাজ্য পুলিশের দিকে আঙুল তুলছেন, বলছেন ইন্টেলিজেন্স কোথায়, পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন। এবং ফিরহাদ হাকিম তিনিও কিন্তু আজকে সরব হয়েছেন, তার বক্তব্য তুলে ধরবো এবং তারই সঙ্গে এই আলোচনাতেই থাকবো। বারবার করে যে প্রসঙ্গ উঠে আসে অর্থাৎ সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। একেবারে যে ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকগুলো ক্ষেত্রে, অর্থাৎ সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনা, আর যেখানে হয়েছে সেই ঘটনাস্থল, সেখান থেকেই সমস্ত প্রতিবেদন আমরা তুলে ধরছি। একটু আগেই অভ্র যে কথা তুলে ধরলো, অর্থাৎ পুলিশের ভূমিকা, ফিরহাদ হাকিম তিনিও সক্রিয় হয়েছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফিরহাদ হাকিম কি বলেছেন, কুণাল ঘোষ কি বলেছেন, আর অপরদিকে বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষকে কি বললেন শোনাবো। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না, তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যে আন ধরার জায়গা করো। মাননীয় মেয়র ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রীও বটে, আমাদের দলের সিনিয়র নেতা, তিনি তার অভিজ্ঞতা থেকে
উদ্বেগ প্রকাশ করেছেন। এটা তো ঘটনা যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ধরনের ঘটনা ঘটবে কেন? অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, আর্মস আনছে, তারা এখানে হিংসার কাজে ব্যবহার করছে। এটা যখন দেখাই যাচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, রহস্য উন্মোচন যেমন দরকার, তার পিছনে যারা আছে তাদের ধরা যেমন দরকার, পাশাপাশি জিনিসটাকেও তো থামানো দরকার। আর এই থামানোর কাজটা তো নিশ্চিতভাবে পুলিশের। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে, গুলি তো ওদের দিকেও মারবে। সরাসরি চলে যাব চন্দনদার কাছে। চন্দনদা, এই ঘটনা চিন্তা কতটা বাড়াচ্ছে এবং ফিরহাদ হাকিমের বক্তব্য এনাফ ইজ এনাফ, কি বলবেন? দেখো, এটা ফিরহাদ হাকিমের বক্তব্য নয়, আমি শুরুতেই বলে নিই, এনাফ ইজ এনাফ একটা এক্সাসপারেশন, একটা রাগের অভিব্যক্তি। এবং সেই রাগটা যখন ফিরহাদ হাকিমরা করেন আর অ্যাক্ট নাও বলেন, তখন বুঝতে হবে এক্স্যাক্ট তীরটা কার দিকে। ফিরহাদ হাকিম কোন পজিশন থেকে, অ্যাজ আ মেয়র, অ্যাজ আ মিনিস্টার। এবং প্রশ্নটা উঠছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, সরাসরি প্রশ্ন উঠছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। এবং কলকাতার ক্যারেক্টার বা কলকাতার রাজনৈতিক চরিত্র যারা জানেন, অন্তত বিগত 10 বছর, আমি 13 বছরও বলছি না, তারা বুঝবেন অঞ্চলে অঞ্চলে কিভাবে এই দুর্নীতি এবং রাজনীতির নামে সন্ত্রাস সেটা করেন এবং করেন কারা। আমি নির্দিষ্টভাবে সুশান্তর নাম বলবো না, আমি নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক কোনো কাউন্সিলরের নাম বলবো না, কিন্তু আমি বারবার যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা পশ্চিম বাংলায় কত, যাদের রাজা হয়ে বসে আছেন এখন মেয়র, যিনি বলছেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। প্রশ্নটা এখানে শুধু সুশান্তকে ঘিরে নয়, সারা কলকাতা জুড়ে কিন্তু এর অভিব্যক্তি, এর রিয়াকশান তুমি অস্বীকার করতে পারবে না। 97% ভোট নিয়ে যারা জেতে, একের পর এক বাড়ি পড়ে যাওয়ার পরে যেসব কুচক্রি বা দুষ্কৃতির কাঁধে হাত দিয়ে মেয়রকে দেখা যায়, আমরা দিনের পর দিন যে বেআইনি বাড়িগুলো, রাস্তাঘাট উন্নয়নের নামে টাকা চুরি এবং তার সাথে জল চুরি, এই যে হোল নেটওয়ার্ক দেখছি, এটা আমরা মানুষ হিসেবে বলছি, কলকাতার বাসিন্দা হিসেবে বা কলকাতার মানুষ হিসেবে আমরা বলছি এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। এটা মেয়রকে করতে হবে। আমরা জানি না পুলিশের অবস্থা কী, আমরা জানি না একজন চক্রী কোনো একটি দলের গত পরশুদিন বলছেন তাকে নাকি মারবার জন্য কোথা থেকে, কোন রাশিয়া থেকে নাকি স্প্রে নিয়ে আসা হচ্ছে, কি সাবস্টেন্স নিয়ে আসা হচ্ছে। মানে আমি বলতে চাইছি পশ্চিমবাংলায় এটা হচ্ছে, এরকম অভিযোগ। আর ইনি বলছেন মুঙ্গের, কেন গরু পাচারের সময় কোথায় ছিল? এক মিনিট, গরু পাচারের সময় কোথায় ছিল? যদি সেই বিষয়ে থাকি, সুশান্ত ঘোষের বক্তব্য আপনি ছিলেন যে তিনি কিন্তু নিজে, আমি প্রশ্ন করেছিলাম এবং গতকাল থেকে এই প্রশ্নের একাধিকবার উত্তর হয়তো উনি দিয়েওছেন, সুশান্ত ঘোষ তিনি কিন্তু বলেওছেন যে রাজনৈতিক কোনো রকমের ইকুয়েশন, কোনো রকমের সমস্যা আছে বলে তিনি একেবারে মনে করেন না, এটা কিন্তু বলেছেন চন্দনদা। প্রসঙ্গে আনিনি আমি। শিলা, একটা কথা শোনো, আমি কিন্তু শুরুতে বলেছিলাম সুশান্ত কোনো একটা সময় আমার সহকর্মী। সুশান্তর ব্যাপারে আমি যার জন্য শুরুতে বলেছি, আমি কোনো নামে বলবো না, কারণ ও তো শুধু একটি ক্যারেক্টার নয়, ও হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার্সের মধ্যে একজন। মানে ওরা সবাই, আমি পশ্চিমবঙ্গ নিয়ে, আমি কলকাতা নিয়ে প্রশ্ন তুলেছি, আমি মেয়রের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছি, আমি বারবার বলছি এনাফ ইজ এনাফ কে কাকে বলছে। এনাফ ইজ এনাফের যে প্রতিধ্বনি, সেটা মেয়রের জন্য, নিজের জন্য। তারা এই নেটওয়ার্কটা তৈরি করেছে বলে আজকে এইরকম একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর সুশান্তকে ধন্যবাদ, অ্যাটলিস্ট এটা বলেনি যে বিরোধী দলগুলো এর জন্য দায়ী। এটা মানতেই হবে, এটা গোষ্ঠী কোন্দল এবং গোষ্ঠী কোন্দলের দায়ভার সুশান্ত সহ, মেয়র সহ, মমতা ব্যানার্জি সহ এখনো পর্যন্ত এরকম কোনো বক্তব্য উঠে আসেনি। সৌনক বলার বোধহয় অপেক্ষা রাখে না যে শতরূপের কাছ থেকে তৃণমূলের অন্য অংশের কথা
অভ্র সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেছে, আর চন্দনদার কথা তুমি এইমাত্র শুনলে। চন্দনদা একেবারে বলছেন যে এতদিন ধরে ঠিক কি তৈরি হয়েছিল, অর্থাৎ আবারও কিন্তু ঘুরে ফিরে কোথাও না কোথাও তৃণমূলে অন্য অংশের কথা উঠে আসছে। কেন এই অংশ উঠে আসছে বলে মনে হচ্ছে? যদিও যার উপরে হামলা বা হামলার চেষ্টা করা হয়েছিল তিনি কিন্তু সরাসরি না বলেছেন, আমরাও প্রশ্ন করেছিলাম। সৌনক, দেখো, একটা কথা প্রথমে বলি যে যিনি আক্রান্ত হয়েছেন বা যারা ওর উপর আক্রমণ করেছে তাদের চরম শাস্তি আমরা দাবি করছি, এবং তিনি এই মুহূর্তে একটা মেন্টাল ট্রমাটিক কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা বলতে চাই যে এই মুহূর্তে এই বাংলার বুকে যারা সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করছে তারা হচ্ছে বিজেপি। আমরা দেখেছি বারে বারে বাইরে থেকে, উত্তরপ্রদেশ, বিহার থেকে লোক এনে, ভাড়া করে, গুন্ডা এনে শান্ত বাংলাকে অশান্ত করা চক্রান্ত হয়েছে। কিছুদিন আগে 27শে অগস্ট অভয়াকাণ্ডকে কেন্দ্র করে বাবু নিজে কিন্তু এরকম কোনো কথা বলেনি, না নিজের দলে কোনো অন্তর্দ্বন্দ্বের কথা বলেছেন, না অন্য কোনো রাজনৈতিক দলের প্রসঙ্গ তুলেছেন। উনি কিন্তু একবারও এরকম কোনো কথা বলেননি। তিনি এই মুহূর্তে যে মেন্টাল স্টেট অফ কন্ডিশনের মধ্যে আছেন, তার পক্ষে এখন সমস্ত কিছু বলা সম্ভব নয়। আমরা বলতে চাইছি যে কথাটা আমাদের মাননীয় মেয়র বললেন যে কেন অন্য রাজ্য থেকে, বাইরের রাজ্য থেকে আর্মস আমাদের রাজ্যে আসবে, এবং সেই দিকে আমাদের খেয়াল রাখতে অবশ্যই মুঙ্গের থেকে কারা আনছে আর্মস, এই উত্তরপ্রদেশ, বিহার থেকে কারা গুন্ডা ভাড়া করছে, কারা শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। আমরা কিছুদিন আগে রাজ্য প্রশাসন খেয়াল রাখবে তো। রাজ্য প্রশাসনের শাসক দল তৃণমূল কংগ্রেস, সুশান্ত ঘোষ শাসক দলের কাউন্সিলর, চিন্তা বাড়বে না? আমাকে বলতে দেওয়া হোক। 70-80 দশকের কথা আপনি উল্লেখ করলেন। 70-80 দশকে আমরা দেখেছি 1982 সালে এই কসবার বুকে বিজন সেতুতে কান্তি গাঙ্গুলি এবং সচিন সেনের নেতৃত্বে 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মারা হয়েছিল। কিন্তু আগে এই প্রশ্নটা জবাব দাও, শাসক দলের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে হামলা বা হামলার চেষ্টা, চিন্তা বাড়বে না সাধারণ মানুষের? অবশ্যই এটা আমাদের কাছে চিন্তার বিষয়, কারণ এই বাংলায় বাংলা সংস্কৃতি এবং শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত কারা করছে, কাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, স্পেসিফিক গুছিয়ে ছোট করে প্রশ্ন করার চেষ্টা করলাম যাতে তোমার বুঝতে সুবিধা। এবং সুশান্তদা বারবার বলেছেন রাজনীতির যোগ নেই। ঠিক এক্স্যাক্ট এই জায়গা থেকে অভ্রর কাছে আসবো। অভ্র, আমি আটকে ছিলাম এবারে একেবারে আলোচনার শুরুতে যে প্রসঙ্গ আমরা তুলে ধরেছি বা আজকের বিষয় বা ভিত্তির জায়গা, গতকালকের এই ঘটনা এক্স্যাক্টলি 24 ঘন্টার কিছু সময় বেশি হয়েছে এই ঘটনা সামনে আসার পর। সেখান থেকেই প্রশ্ন হচ্ছে, এই সেই কসবা যেখানে 70-80 দশকে চিন্তার ভাঁজ ছিল, যে জায়গা নিয়ে কেন আবার এই স্মৃতি ফেরত আসবে? তাহলে চিন্তার কারণ, আতঙ্কের কারণ, আশঙ্কার কারণ কি কি? অভ্র, আমাকে বলতে বলছে, আমার নাম অভ্র। শিলাদ, আপনি ঠিক বলেছেন। 70-80 দশকে যখন ফিরে যাচ্ছেন, আনন্দমার্গী হত্যাকাণ্ডের কথা যখন উঠলো, এই 17 জনকে মারা হয়েছিল, মূল অভিযুক্ত একজন ছিলেন বাবলু চক্রবর্তী। ওই এলাকাতে শতরূপ দাও থাকেন, আমার সঙ্গে দলীয় বিরোধিতা থাকতে পারে, আমি ভুল বললে কোরবোরেট উনি করে দেবেন। এখন বড় তৃণমূলের মাথা হয়েছে, এই অবস্থা তৃণমূলের, তারা বড় বড় ডায়লগ মারছে। আরেকটু শিলাদা, আপনি একটু ওই কাউন্সিলরের ঘরে ঢুকুন, ওনাকে জিজ্ঞেস করুন বছর দেড়েক আগে কোন নেতার কোন ছেলে তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল, তারপর উনি হাসপাতালে ভর্তি ছিলেন কিনা। এই উত্তরগুলো দিন, এই উত্তরগুলো তো লাগবে তো। গোষ্ঠীদ্বন্দ্ব করছে কলকাতার বুকে, ওরা বাইরে থেকে ভাড়া করে না গুন্ডা নিয়ে আসছে, আর এখানকার পুলিশের উপর সব দোষ চাপিয়ে দিচ্ছে। আরে ভাই, পুলিশ করবেটা কি? করছে তো তোমাদের দলের লোক। সেখান থেকে এক তো ঘটনাস্থল, এই স্টুডিওয়ে যে কথাগুলো বলা যায় সেগুলো আমার কান অবধি এসে পৌঁছে তার উত্তর দেওয়া, প্রশ্ন করার ক্ষেত্রে একটু অসুবিধায় একটু সহযোগিতা করার অনুরোধ করব। বারবার করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নানান প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সামনে এসেছে। অপরদিকে আপনারা জানেন কলকাতা পুলিশ কমিশনার তিনিও আজকে এসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কথা বলেছেন। তাদের দুজনের বক্তব্য কি শোনাবো। করে খোঁজ খবর নিলে হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর তাদের এর পিছনে রয়েছে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি হলো, যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম দুজনে মিলে যেভাবে হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করতে চাইছে, এগুলো তার জ্বলন্ত নিদর্শন। ঘটনা যেটা আমরা জানতে পেরেছি, মিস্টার সুশান্ত ঘোষ, কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার 108, উনি ওনার বাড়ির পাশেই বসেছিলেন অ্যান্ড স্কুটিতে দুজন এসছে, পিছনে পিলিয়ন রাইডার, ও নেমে গুলি করেছে। সামহাও
দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড অ্যান্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি এবং সিপিএম এই নাম দুটো কিন্তু বারবার করে করছেন। আমাদের দুই প্রতিনিধি রয়েছে, শতরূপ সিপিএম এর তরফ থেকে, বিজেপির তরফ থেকে অভ্র রয়েছে, তাদের প্রতিক্রিয়া নেবে এবং 70-80 দশকের প্রসঙ্গ উঠছে, শতরূপের প্রতিক্রিয়া অবশ্যই করে নেব, কিন্তু একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, গতকাল ঠিক এই জায়গাটাতেই বসেছিলেন সুশান্ত ঘোষ এবং তার সঙ্গে বেশ কয়েকজন গল্প করছিলেন, কথা বলছিলেন এবং তারপরেই এখানে বাইক এসে থামে এবং তারপর একজন তিনবার একেবারে বুকে ট্রিগার চেপার চেষ্টা করে, কিন্তু যদিও গুলি বেরোয়নি। সুশান্ত ঘোষের বক্তব্য তুলে ধরেছি আমরা। প্রশ্ন যেটা তুলেছি, অর্থাৎ 70-80 দশকের ঘটনা বারবার কি মনে পড়ে যাচ্ছে, অর্থাৎ নিরাপত্তাহীনতার প্রশ্ন আমরা তুলছি। আমার প্রত্যেক অতিথির কাছে যাব, সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব। শতরূপ প্রথমেই যে প্রশ্নটা, অর্থাৎ 70-80 দশক, একটু আগেই প্রতিক্রিয়া তুলে ধরলাম, অর্থাৎ বাম বিজেপির দিকে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে, কেন এই প্রশ্ন উঠে আসবে শতরূপ? না, 80 দশকের ঘটনা তো আপনারা জানতে পেরেই গেলেন যে কান্তি গাঙ্গুলি আনন্দমার্গীদেরকে খুন করেছিলেন, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি পরে কান্তি গাঙ্গুলির কাছ থেকে পয়সা খেয়েছেন, তাই আনন্দমার্গী কমিশনের ফাইলটা প্রকাশ করে কান্তি গাঙ্গুলিকে 13 বছরের কোনো শাস্তি দেননি। তবে আজকে আলোচনা এসে আমি মুগ্ধ। আজকে না আসলে আমার জীবনের অনেক কিছু দেখা বাকি থেকে যেত। আমি জীবনেই প্রথম দেখলাম আনঅফিসিয়াল তৃণমূল অফিসিয়াল তৃণমূলকে মানসিক ভারসাম্যহীন বলছে। তবে একটা আমি আপনাদেরকে বলি, খালি ববি হাকিমের কথার সাথে আমি একমত যে সত্যি আপনি যখন বলবেন তখন আমি কিরকম করলে তখন দেখবেন আপনার কেমন লাগে, এরপরে আপনার কাছে আসবে, এরপরে আপনার কাছে আসবে, তখন আপনার এই অসুবিধা হবে। ববি হাকিম যে কথাটা বললেন যে বাইরে থেকে গুন্ডা কেন আসবে, ঠিকই কথা, তৃণমূল থাকলে পশ্চিমবাংলায় গুন্ডার অভাব আছে যে বাইরে থেকে গুন্ডা আনতে হবে? তবে আমি একটা কথা বলি তোমাদেরকে, ববি হাকিম বা এরা যে ব্যাপারটাকে খালি মুঙ্গের, বিহার, ইউপির দিকে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে কাউকে সুপারি দিয়ে আনা হয়ে থাকতে পারে, কিন্তু তার সঙ্গে তো সুশান্ত ঘোষের কোনো সত্যতা থাকতে পারে না, তাকে খুন করার কারণ থাকতে পারে না। সুপারি দিয়ে খুনটা করাতে চেয়েছে যে লোকটা, সে তো পশ্চিমবাংলায় বসে আছে, সে তৃণমূলের লোক হোক, সিপিএমের হোক, বিজেপির হোক, কংগ্রেসের হোক, কোনো সমাজকর্মী হোক, যেই হয়ে থাক না কেন। সুতরাং ববি হাকিমদের কী স্বার্থ আছে পুরো ব্যাপারটাকে ইউপি বিহারের দিকে ঘুরিয়ে দিয়ে পশ্চিমবাংলায় বসে যারা তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকে মেরে ফেলার পরিকল্পনা করলো, তাকে আড়াল করার কারণটা কি রয়েছে এটাও আমাদেরকে জানতে হবে। যে কারণে আমরা দেখেছিলাম সত্যজিৎ বিশ্বাস বলে তৃণমূলের এমএলএ খুন হয়ে গেল একটা সরস্বতী পুজোর একটা অনুষ্ঠানে, 5000 লোক কিন্তু উত্তর খোঁজার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু সময় সংক্ষিপ্ত বলে প্রত্যেকের কাছে যেতে হবে। শতরূপ প্লিজ একটু সঙ্গে থাকো, শতরূপ প্লিজ একটু সঙ্গে থাকো। চন্দনদা আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সেই জায়গায় দাঁড়িয়ে কেন 70-80 দশকের কথা আবারও চলে আসবে কসবাকে কেন্দ্র করে? দেখো, 70-80 দশকের কথা আমার মনে হয় না এখানে বিশেষ রেলিভেন্ট, কারণ তখন কসবার যে বর্তমান অবস্থা সেটা ছিলই না। তোমরা খুব ভালো করে জানো কলকাতার পেরিফেরির মধ্যেই এটা ছিল না। দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি তারও আগে যাও, নকশাল আন্দোলন, তার পরবর্তী সময় বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপ বিভিন্ন জায়গাতে ঘটেছে। ইস্টার্ন কলকাতার প্রেসিংটাই ছিল তখন ইএম বাইপাস হয়নি। তুমি এটা ভেবে দেখার চেষ্টা করো, আজকে আমরা যে আলোচনা করছি সেই আলোচনার খনিক হিসেবে কাজ করছে যে অঞ্চল, সেটা হচ্ছে কারণেই এই প্রসঙ্গ এসেছে 70-80 দশক। না, আমি তোমাকে বলছি সেই কারণেই আজকে যে অঞ্চলে যেখানকার ডেভেলপমেন্ট, রাজরাঙা, একটু আগে সুশান্ত একটা কথা বলছিল, অ্যাবসলিউটলি রেলিভেন্ট। পার্ক স্ট্রিটের পরে বোধহয় ওই অঞ্চলটা মানুষ বেশি চেনেন, এটা ঘটনা। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি এই ধরনের ব্যাপক প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে 70-80 দশকের কথা ভাববো কেন? আগামী দিন ভাবি, আগামী প্রজন্মের কথা ভাবি। অ্যাক্ট নাও, মেয়রকে বলছি, মুখ্যমন্ত্রীকে বলছি, অ্যাক্ট নাও, এনাফ ইজ এনাফ। অভ্র ঠিক একই প্রসঙ্গ, ঠিক একই প্রশ্ন নিয়ে কেন এই নিরাপত্তাহীনতার প্রশ্ন চলে আসবে একেবারে সাধারণ মানুষের জায়গার পরিপ্রেক্ষিতে? অভ্রের মতো হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি, বাইরেই দাঁড়িয়ে আছো মানুষটার বাড়ির, একবার ভেতরে গিয়ে বলো যে উনি নিশ্চয়ই ডিবেটটাও দেখছেন, ওনারও নিশ্চয়ই মন উসখুস করছে যে উনি অফিসিয়াল একজন তৃণমূলের কাউন্সিলর আর আনঅফিসিয়াল তৃণমূলের একজন প্রতিনিধি, ওনাকে প্রায় পাগল বলে দিলেন লাইভ ডিবেটে। এটা নিয়ে ওনার কি রিয়াকশন আমাদের জানার ইচ্ছা। আরে ঠিক আছে, আমার নাম অভ্র। ব্যাপারটা হচ্ছে সুশান্ত ঘোষকে এই উত্তর দিতে হবে, এই উত্তর দিতে হবে যে উনি কাল থেকে সকলে মিলে কথা বললে আমি নিজেই বুঝতে পারবো না, দর্শকরাই বুঝতে পারবে না। অভ্র বলো। কালীঘাটের পোষা শার্লক হোমস কুণাল ঘোষ, সব জানতা কুণাল ঘোষ, উনিও তো আজকে বাইক দিয়েছেন।
সৌনক জিজ্ঞেস করুন এই গোষ্ঠীদ্বন্দ্বের পরে তার কি বক্তব্য, জিজ্ঞেস করুন। মিডিয়াতে বিভিন্ন লোকজন এসে কাউন্সিলরটাকেই পাগল বানিয়ে দিচ্ছে, যাকে নাকি এরকম বন্দুক তাক করে মারতে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুমি করছো, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কিন্তু কেউ এখনো পর্যন্ত করেনি। লজ্জাও নেই, লজ্জাও নেই। আরে ভাই, কালকে তোমার আরেক নেতা মারতে গেল একে, তারপর আজকে পাগল বানিয়ে দিলে। বলো কুটুস বলো। আমি সৌনককে একটু বলার সুযোগ দিই। সৌনক, একেবারে সাধারণ জায়গায়, সাধারণ মানুষের জায়গায় প্রশ্ন, তৃণমূল রাজনীতি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠে আসবে না সৌনক? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আমরা মানুষের নিরাপত্তা কথা বলতে দেখো, দেখুন লোকজন ডেকে নিয়ে যে কাউন্সিলরকে মনোনয়ন করছো, সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলছো তোমরা, চক্রান্ত করে শান্ত বাংলাকে অশান্ত করে সেই বাম বিজেপি এক জোটে কিভাবে শাসকদেরকে আক্রমণ করছে আপনারা দেখুন, দেখুন কথা বলতে দেওয়া হচ্ছে না। ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদিন ধরে যে আপডেট, তার পরিপ্রেক্ষিতে বলেছি আমি স্পেসিফিক্যালি আবার জিজ্ঞেস করছি সৌনক, এই ঘটনা রাজ্যের শাসক দলের কাউন্সিলরের উপরে হতে যাচ্ছিল, আটকানো গেছে তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আটকেছে, সেক্ষেত্রে এই প্রশ্ন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। সৌনক, সাধারণ মানুষের নিরাপত্তার কথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা এই রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি খুব দেখতে পাচ্ছি তো বারবার করে পুলিশ তো কিছুই করতে পারছে না। আরে বাবা, কি বলতে বলেন, পুলিশ কিছু করতে পারছে না, দিনের উপরে নাম নিয়ে ওটা বাংলাদেশ কথা বলতে কে শুরু করেছিল? কে শুরু করেছিল? কে শুরু করেছিল? শুরু কে করেছিল? মাঝখানে শুরু কে করেছিল? আর বৃহত্তর জায়গার প্রসঙ্গ অন্ততপক্ষে এই মুহূর্তে তোমাকে আমি আমার প্রসঙ্গে নিয়ে আসিনি। আমি প্রত্যেক অতিথির কাছে খুব সংক্ষেপে এক লাইনে যাবে, নিরাপত্তার জায়গায় এই মুহূর্তে এই ঘটনার পর কোথায় দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষের নিরিখে? শতরূপ, জাস্ট এক লাইনে। শতরূপ, দেখুন উনি কি বললেন আমি আপনার প্রশ্ন শুনতে পেলাম না, তবে যেটা হয়েছে এটা অত্যন্ত, হ্যাঁ সে তো বটেই, আমার যা বলা হয়ে গেছে, তুমি চাচা অসুবিধা নেই। যেটা আমরা দেখেছি, সুশান্ত ঘোষ, এটা ব্যক্তি সুশান্ত ঘোষের প্রশ্ন না, আমরা প্রত্যেকে, আমি খুব আন্তরিকভাবে বলছি, গতকাল যে কোনো বড় ঘটনা ঘটে যায়নি, সেটা অত্যন্ত মানে একটা ভালো বিষয়, মানে উই আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। কিন্তু সত্যি তৃণমূলের এবার বোঝা উচিত যে কোনো কারণেই হোক না কেন, শত্রুতা কেন এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে, আর কেন বাংলার আজকে এই অবস্থা যে একটা 17 বছর ছেলেকে 10,000 টাকা দিলে সে একটা লোকের বুকে গুলি করতে রাজি হয়ে যাচ্ছে। সুতরাং আলোচনা করতে গেলে কিন্তু সুস্থভাবে অনেকগুলো এই প্রশ্ন চলে আসছে, যারা আজকে সরকারে আছেন এটা তাদেরই দায়িত্ব এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা, কেননা এটা ঘটনা মানুষ আমাদেরকে ভরসা করে, মানুষ আমাদের হারিয়েছে, ওদেরই ভোট দিয়েছে, সুতরাং ওদেরকে এটা ভাবতে হবে। আচ্ছা আমি রাইট শিলা, আমি আবারও বলি, শতরূপের মতো আমিও তোমার প্রশ্ন শুনতে পারিনি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি ঠিক এখানে, জাস্ট বাই দি এন্ড, যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু শুধুমাত্র একটি ঘটনা না, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এই ধরনের গোষ্ঠী, বিরোধী গোষ্ঠী, একটা র্যাকেট, ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে অনেকটা ভাবতে হবে, আমি সরকারের ক্ষেত্রেও বলছি না, নিরাপত্তা নিরিখে সাধারণ মানুষের অবস্থান এই ঘটনা। অব্র, জাস্ট এক লাইনে প্লিজ। গ্যাংস অফ ওয়াসেপুর সিনেমা আমরা দেখেছি, এবার দেখছি গ্যাংস অফ তৃণমূল কংগ্রেস, সব এতগুলো গ্যাং একসঙ্গে হয়েছে, যেই এদের একটু এদিক ওদিক হয় সেই ওকে গুলি মারে, ওকে বোমা মারে। এইটা তো দল, একটা নর্দমা, একটা ক্রিমিনাল অর্গানাইজেশনে পরিণত হয়ে গেছে। আর অবস্থা দেখুন না, যে নাকি গুলি খাচ্ছিল তাকে পাগল বানিয়ে দিয়েছে, তাকে পাগল বানিয়ে দিয়েছে। এই তো দল, এই শব্দ প্রয়োগ নয়, দায়িত্ববান রাজনৈতিক দলের তরফ থেকে তুমি এসছো এবং তারই সঙ্গে দায়িত্ববান চ্যানেল, এই শব্দ প্রয়োগ নয়। সৌনক, এক লাইনে মানুষের নিরাপত্তা এই ঘটনার পর, এক লাইনে। মেন্টালি ট্রমাটিক বলা হচ্ছে, তিনি অনেক শান্তভাবে কথা বলছি না, যার কোনো প্রমাণে সে বেশি যাচ্ছে। বিহারও তৃণমূল গভর্নমেন্ট চাই। আমি বলছি কি যে, যেটা দেখুন, এরা এরকম হাজারটা কথা বলতে পারে, কিন্তু এইটা তো ঘটনা যে একটা ঘটনার পরে 24 ঘন্টা পার হয়ে গেল, যিনি ভিকটিম তিনি বলতে পারলেন না
যে কোনো কারণে হোক না কেন ওনার মুখে সেলোটেপ লাগানো আছে, একবার উচ্চারণ করতে পারছেন না যে অমুক আমাকে মারার চেষ্টা করেছে। এটা কিন্তু আর চটথাপ্পড় না, একেবারে বুকের কাছে বন্দুক ধরে গুলি চালানোর চেষ্টা করেছিল। ব্যাপারটাকে সিপিএম তৃণমূলের বিজেপি এই ঘটনা ইতিমধ্যে চিন্তার ভাঁজ বাড়িয়েছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখেন, এবং বিশেষ করে নিরাপত্তা নিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এরপর কোথায় দাঁড়িয়ে রয়েছে, তদন্ত কোথায় দাঁড়ালো এবং তারই সঙ্গে মূল মোটিভ কি, তার উত্তর খোঁজার চেষ্টা অবশ্যই করা হবে পুলিশ প্রশাসনের তরফ থেকে, এবং আমরাও তাকিয়ে থাকবো এই কারণ এবং কে বা কারা জড়িত উদ্দেশ্যে এই সমস্ত কিছু তুলে ধরার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচে একটা বিরতি, আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।